আসসালামু আলাইকুম পালাবেন, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমরা রসায়নের তোমাদের রসায়ন বইয়ের 6 নম্বর অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টার একদম সব কিছু এক ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসের মাধ্যমে তুমি রসায়নের 6 অধ্যায়ে তোমার যদি একদম জিরো বেসিকও থাকে, একদম শুরুর থেকে তুমি যদি শুরু করতে পারো, এই একটা ক্লাসের মাধ্যমে তোমার সব কিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমার এই অধ্যায় থেকে মূলত এই অধ্যায় আমি তোমাকে কিভাবে করাবো, এই অধ্যায়টা আমাদের হচ্ছে বেসিক টু প্রিমিয়াম কোর্সের একদম এক্সক্লুসিভ একটা কোর্স, একটা এক্সক্লুসিভ কোর্সের এক্সক্লুসিভ একটা ক্লাস। এই ক্লাসের মাধ্যমে তোমার 6 অধ্যায় রসায়নের 6 অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমি একদম শর্টকাট টেকনিক এবং তোমার বেসিক থেকে বোর্ড কোশ্চিন কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসবে সব কিছু এ টু জেড এই এক ক্লাসের মাধ্যমে আমি তোমাকে বলে দেবো। তো চলো শুরু করি। এই ক্লাসের মাধ্যমে মূলত আজকে আমরা এই অধ্যায়ের বই ধরে ধরে যে টপিকগুলো আছে সব টপিকগুলো কমপ্লিট করব এবং এই ক্লাসের পর এই ক্লাসের উপর আমরা হচ্ছে এমসিকিউ সলভিং এবং সিকিউ সলভিং ক্লাসগুলোও কিন্তু নিয়ে নেব এবং এসকিউ তো থাকছেই। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে মেনলি আমাদের হচ্ছে রসায়নের 6 নম্বর অধ্যায় এক ক্লাসে কভার করবো। হ্যাঁ, তো চলো শুরু করি। কিভাবে শুরু করা যায়, আমরা হচ্ছে স্লাইডটা প্রথমে বের করি। আমাদের স্লাইড বলতে তোমরা যারা এই ক্লাসটা করবা অবশ্যই রসায়নের যেহেতু একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং সবচেয়ে আমার কাছে সবচেয়ে পড়াইতে ভালো লাগে, একদম সহজ একটা চ্যাপ্টার মনে হয় আমার কাছে এবং সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই অধ্যায়ে কিন্তু আসে এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি যদি দেখো এই অধ্যায়ে কিন্তু তুমি হচ্ছে পাবা। তো এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি জাস্ট বইটা নিয়ে বসে যাবা অ্যান্ড হচ্ছে বইয়ের সাথে সাথে তুমি একদম সুন্দর একটা লেকচার খাতা এবং লেকচার খাতার সাথে সাথে একটা ক্যালকুলেটর মাস্ট বি, এই অধ্যায়ের জন্য একটা ক্যালকুলেটরও কিন্তু তুমি সাথে সাথে নিয়ে নিবা। অ্যান্ড এই অধ্যায়ের যত বেসিক, যত তোমার হচ্ছে বইয়ে পেছানো আছে সব কিছু তোমার হচ্ছে আমি সহজ করে করে দেবো। তো একটা ক্লাস তোমার লাইফের একদম এই 6ষ্ঠ অধ্যায়ের উপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু আজকে হতে যাচ্ছে। তো চলো শুরু করি। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, আমি হচ্ছে হেডলাইন দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কোর্সে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের ক্লাস অন্তত আগে দেখো, তারপরে তুমি কোর্সে ভর্তি হও না হও ডাজেন্ট ম্যাটার, তুমি ক্লাস দেখে অন্তত উপকৃত হও অ্যান্ড হচ্ছে তোমার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো অন্তত এই ক্লাসের মাধ্যমে তুমি হচ্ছে 6ষ্ঠ অধ্যায় সব কিছু কমপ্লিট করে নাও। ঠিক আছে, তো কোর্সে ভর্তি হলে অবশ্যই ভাইয়াকে এই নাম্বারে একটু হচ্ছে যোগাযোগ করবা অ্যান্ড এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড পার্সোনাল নাম্বার। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এই অধ্যায়ে মূলত আমরা হচ্ছে কি কি শিখবো এটা একটু দেওয়া আছে, এইগুলো হচ্ছে দেখবা। আমরা ফাইনালি এই টপিকটা দিয়ে শুরু করতে পারি। আমাদের হচ্ছে মোল টপিকটা, তাই না? তো আমি হচ্ছে খুব বেশি সময় নেব না, যেহেতু তোমার বইটাই হচ্ছে আমি মূলত লেকচার শিট হিসেবে নিব অ্যান্ড হচ্ছে তুমি খুব বেশি নোট করারও প্রয়োজন নেই, যেহেতু আমি সবচেয়ে তোমার হচ্ছে প্রায়োরিটি দিব তোমার মেন বইটা অর্থাৎ বোর্ড বইটা সবচেয়ে ভালো মতো পড়বা অ্যান্ড হচ্ছে তোমার যেই জায়গাগুলো বুঝতে সবচেয়ে সমস্যা হবে সেই জায়গাগুলো আমি তোমাকে নোট করতে দিব অ্যান্ড ওই জায়গাগুলো তুমি হচ্ছে নোট করে নিবা। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো আমাদের হচ্ছে প্রথমেই হচ্ছে আমি যেটা দাগাই দিব ওইটা একটু দাগাই নিবা, ওইটা একটু দাগাই নিবা। ঠিক আছে, তো আমি হচ্ছে আন্ডারলাইন দেওয়া শুরু করি। আমাদের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, প্রথমেই আমাদের এই অধ্যায়ের প্রথমেই সুন্দর করে মোল জিনিসটা আছে, তাই না? তো তোমরা হচ্ছে নিশ্চয়ই যখন দোকানে যে কোনো একটা দোকানে তুমি হচ্ছে বাজার করতে যাও বা যে কোনো সদা কিনতে যাও, তোমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কী বলে জানি না, আমাদের ভাষায় হচ্ছে ধরো সদা, যদি যে কোনো ধরনের তুমি বাজার করতে যাও, ধরো ভরটাকে যদি আমরা পরিমাপ করি, ধরো তুমি আলু নিতে গেছো কোনো একটা দোকানে, তাহলে আলুটা তুমি কিভাবে পরিমাপ করো? 1 কেজি আলু, তাহলে ভরটাকে তুমি পরিমাপ করতেছো কেজি দিয়ে, তাই না? আচ্ছা, তুমি যদি তোমার এই যে ধরো কলমটাকে, তোমার হাতের কলম বা আমার হাতের মার্কারটা, এই মার্কারটা তো আমি যদি দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি, তাহলে তুমি কি দিয়ে পরিমাপ করতে হয়? এর একটা নির্দিষ্ট একক থাকে, তাই না? এই নির্দিষ্ট এককটা হচ্ছে মিটার। তো সেই রকম আমাদের রসায়নের যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট একক ব্যবহার করা হয়। এই এককটাকে বলা হয় কি? মোল। এই এককটাকে বলা হয় মোল। তাহলে মোল জিনিসটা বুঝছো? মোল জিনিসটা হচ্ছে, মোল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক, অর্থাৎ রাসায়নিক যে কোনো পদার্থ তুমি যে পরিমাপ করবা ওই পরিমাপের এককটা হচ্ছে মোল। তো এই জায়গাটা একটু আন্ডারলাইন করে নিবা, আমি যেভাবে আন্ডারলাইন করছি সেটা একটু আন্ডারলাইন করে নিবা। হ্যাঁ, তো দেখো এটা আমরা নেক্সট, এবার দেখো সুন্দর করে বোঝানো আছে যে 12টি অক্সিজেন সমান সমান কি? 12টি অক্সিজেন সমান সমান যদি 1 ডজন হয়, আচ্ছা 1 ডজন বুঝতে হবে না তোমাকে, 1 ডজন বুঝতে হবে না, তুমি জাস্ট আমাকে বলো যে দুইটা ধরো দুইটা তোমার কাছে ধরো 2টা কলম আছে, 2টা কলম, তাহলে এই 2টা কলম সমান সমান তুমি কি বলবা বলো তো? 1 জোড়া কলম, বলো না? 1 জোড়া কলম।
এক জোড়া কলম। আচ্ছা, যদি 4টা কলম থাকে, 4টা, আমাদের ভাষায় এটাকে বলা হয় গন্ডা, এক গন্ডা। যদি এই 4টা কলম থাকে তাহলে এক গন্ডা বলা হয়, এক গন্ডা, ঠিক আছে, এক গন্ডা কলম বলা হয়, ঠিক আছে। সেই রকম ধরো 12টি অক্সিজেন আছে বা 12টি তোমার কাছে কলম আছে, অক্সিজেন জিনিসটা ভুলে যাও। ধরো অক্সিজেন জিনিসটা দিয়ে অনেক আমার কাছে কঠিন লাগতেছে, তাহলে তুমি সহজ করে শিখো, একদম শর্টকাটে কীভাবে শিখবা। দেখো তোমার কাছে 12টা কলম আছে, তাহলে 12টা কলমকে তুমি কি বলবা বলো তো? 1 ডজন, 12টা সমান সমান কি 1 ডজন, তাহলে 1 ডজন কলম বলবা না? 1 ডজন কলম বলবা না বলো তো? তাহলে এখান থেকে তোমাকে যদি আমি বলি 100টা কলম, 100টা কলম, তাহলে 100টা কলমকে তুমি কি বলবা? 1 শতক, তাই না? কারণ কি 100, তাহলে 1 শতক তুমি কি বলবা? 1 শতক কলম, তাই না? 1 শতক কলম বলতা। আচ্ছা, তোমাকে যদি আমি 1000 কলম দিতাম, 1000 কলম, তাহলে 1000 কলমকে তুমি কি বলতা বলো তো? তাহলে 1000 কলম, তাই না? তাহলে 1000 কলম তুমি বলতা। তাহলে এই জিনিসগুলো দেখো তো, তুমি অক্সিজেন দিয়ে যদি রিপ্রেজেন্ট করো তো, অক্সিজেন দিয়ে তুমি হচ্ছে রিপ্লেস করো তো এই জায়গাটা, দেখো 2টা অক্সিজেন, তাহলে 1 জোড়া অক্সিজেন, তাহলে 4টা অক্সিজেন। কিচ্ছু শিখতে হবে না, আমি জাস্ট যেভাবে পড়াচ্ছি তুমি জাস্ট সেইটুকু বুঝো তাহলে হবে। দেখো 4টা অক্সিজেন, 1 গন্ডা অক্সিজেন, 12টা অক্সিজেন, 1 ডজন অক্সিজেন, 100টা অক্সিজেন, 1 শতক অক্সিজেন, 1000 অক্সিজেন, 1000 অক্সিজেন, 1000 অক্সিজেন, তাই না? তাহলে এই যে দেখো, আমরা হচ্ছে কলমটাকে অক্সিজেন দিয়ে যদি রিপ্লেস করি তাহলে অক্সিজেন দিয়ে বলতে পারি, বলতে পারলেই হবে, নর্মাল হিসাব। তাহলে এখন দেখো, আসো দেখো তোমাকে কি বলতেছে যে 12টি অক্সিজেন সমান সমান কি 1 ডজন অক্সিজেন। জাস্ট তোমাকে শেখাচ্ছে যে এটা এভাবে আমরা পরিমাপ করতে পারি, আমরা গুনতে পারি সহজ হিসাবে। সহজ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গুনতে পারি, তাই না? তো গুনতে কি পারবা না বলো তো? গুনতে পারবা। তাহলে 100টা অক্সিজেন তার মানে 1 শতক অক্সিজেন, 1000টা অক্সিজেন তার মানে 1000 অক্সিজেন। ওকে, তেমনি এই যে একটা সংখ্যা আছে আমাদের, খুব সুন্দর একটা সংখ্যা, সেটা হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তো এই অ্যাভোগাড্রো সংখ্যা সমান সমান এতটি অক্সিজেন সমান সমান 1 মোল অক্সিজেন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। এতটি অক্সিজেন সমান সমান কি কত মোল? 1 মোল অক্সিজেন। ওকে, তাহলে দেখো 1 মোল পরমাণুতে, আবার 1 মোল পরমাণুতে এতটি পরমাণু থাকে, 1 মোল অণুতে এতটি অণু থাকে, আবার 1 মোল আয়নে এতটি আয়ন থাকে। কিচ্ছু বোঝা নেই, তাই না? দেখো আমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে একটা সংখ্যা আছে যেটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা হচ্ছে পরিমাপ করে, উনি হচ্ছে পরিমাপ করে গেছেন। তো উনি হচ্ছে বলছেন, দেখো ওনার কথা সাপেক্ষে আমরা হচ্ছে বলতে পারি যে 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু, 1 মোল জিনিসটা কি? অর্থাৎ রাসায়নিক যে পরিমাপ, ধরো 1 কেজির মতো ওই যে রসায়নের যে পরিমাণ, ওইটাকে তুমি যেটা পরিমাপ করো সেটা হচ্ছে আমাদের মোল। তাহলে 1 মোল অক্সিজেন সমান সমান কত? সমান সমান আমি বলতে পারি কতটি বলো তো? 6.023 ইন্টু 10^23টি অক্সিজেন, 10^23টি অক্সিজেন, ঠিক আছে? তাহলে এইটা যদি 1 মোল হয় তাহলে এতটি সমান সমান 1 মোল করে জিনিসটা সেম, অর্থাৎ ওইটা বাম দিকে ছিল, ওইটা আমি ডান দিকে নিয়ে আসছি, ওইটা ডান দিকে ছিল, ওইটা বাম দিকে নিয়ে গেছি, ঠিক আছে? এই জিনিসটা এরকম। তাহলে আমি হচ্ছে 1 মোল পরমাণুতে এটা হচ্ছে 1 মোল অক্সিজেন সমান এত মোল, এতটি অক্সিজেন, ঠিক আছে? এতটি অক্সিজেন। এখন 1 মোল অক্সিজেন সমান সমান, আচ্ছা তুমি কি অণু পরমাণু বুঝো? দেখো অক্সিজেন যখন একটাই থাকে, একটাই, তখন এটাকে বলা হয় পরমাণু, এটাকে বলা হয় পরমাণু, ঠিক আছে? এবং অক্সিজেন যখন এই যে 2টা থাকবে তখন এটাকে বলা হয় অণু, তখন এটাকে বলা হয় অণু, ঠিক আছে? তো এরকম। তো আমরা হচ্ছে কি বলতে পারি, দেখো বইয়ে লেখা আছে সুন্দর করে যে 1 মোল পরমাণুতে 6.023 ইন্টু 10^23তে কি থাকে? পরমাণু থাকে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার জন্য, অণু পরমাণু আয়ন প্রত্যেকটা সংখ্যার জন্য আমাদের 1 মোলে যতটা অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে এই প্রত্যেকটার জন্য সেটা প্রযোজ্য, ঠিক আছে? এবার আসো 6.023 ইন্টু 10^23 সংখ্যাটি অণু পরমাণু আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে? তাহলে কোন সংখ্যাটাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10^23, এটা হচ্ছে অণু পরমাণু ইত্যাদি, অণু পরমাণু আয়ন ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, এবার আসো কোনো পদার্থের যে পরিমাণ পদার্থের মধ্যে 6.023 ইন্টু 10^23টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে কি বলা হয়? পদার্থের মোল বলা হয়। তো এই সংখ্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই সংখ্যাটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? কোনো পরমাণুতে যদি কি থাকে
6.023 × 10⁻23টি অণু পরমাণু আয়ন থাকে, তাহলে ওই পরিমাণটাকে আমাদের কি বলা হয়? 1 মোল বলা হয়। 1 মোল, ঠিক আছে। যেমন কার্বনের ভর কত বলো তো? কার্বনের ভর, এখানে আসো তো। কার্বনের ভর তোমরা কি জানো? কার্বনের ভর হয় 12। কার্বনের ভর 12 গ্রাম। আমি মুখস্থ করাইছিলাম। তোমরা যারা এই জিনিসগুলো পারবে না, আমার কেমিস্ট্রি, আমাদের চ্যানেলে কেমিস্ট্রি মাস্টার ক্লাস নামে একটা ক্লাস আছে। ওই ক্লাসটা জাস্ট 30 মিনিটের একটা ক্লাস। ওই ক্লাসটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার ভর নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। কোন মৌলকে কী নামে ডাকা হয়, কার্যজনী কত, অ্যান্ড কোনটার ভর কীভাবে টেকনিকে মুখস্থ করা যায় শর্টকাট দিয়ে, তুমি টেকনিকে একদম সবগুলা ভর তুমি মনে রাখতে পারবা, ঠিক আছে। তো ওই ক্লাসটা আমাদের ইউটিউবে প্লেলিস্টে গেলেই হবে। তুমি ভিডিও অপশনে গিয়ে দেখবা, জাস্ট নূর স্টাডি গিয়ার সার্চ দিয়ে তুমি জাস্ট দেখবা যে আমাদের ক্লাস আছে একটা কেমিস্ট্রি মাস্টার ক্লাস। তো ওই ক্লাসেই আমার সব কিছু আলোচনা করা আছে। তো ওই ক্লাসটা একটু কষ্ট করে নিবা, ঠিক আছে, যদি তোমার বেসিকে সমস্যা থাকে। আর যদি বেসিকে সমস্যা না থাকে, তাহলে তুমি করার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে দেখো, কার্বন সমান সমান 12 গ্রাম। তাহলে এই 12 গ্রাম সমান সমানই আমি বলতে পারি 1 মোল, ঠিক আছে। এই 1 মোল সমান সমানই আবার বলতে পারি কতটা কার্বন, এত গ্রাম কার্বন, 12 গ্রাম কার্বন, এই যে কার্বনের জন্যই, ঠিক আছে। তাহলে 12 গ্রাম কার্বন সমান সমান 1 মোল কার্বন। এবং এটা সমান সমানই আমি বলতে পারি 6.023 × 10⁻23টি কার্বন, ঠিক আছে। এটা জাস্ট এই লাইনগুলো জাস্ট মনে রাখো, তাহলেই হবে। দেখো, পদার্থের ক্ষেত্রে, রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে এটা একটু মনে রাখবা। রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভর গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে কি বলা হয়? 1 মোল বলা হয়। তুমি চাইলে উপরেরটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, ঠিক আছে। তো আমাদের এমসিকিউ এর জন্য এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, এই কারণে দাগাই দিচ্ছি, ঠিক আছে। তো এই জায়গাগুলো দাগাই নিয়ে পড়ে ফেলবা। তাহলে দেখো, আমরা কার্বনের ক্ষেত্রে যদি এটা বলতে পারি, তাহলে পানির ক্ষেত্রে, তোমরা কি আণবিক ভর নির্ণয় করতে জানো? আণবিক ভর আমরা একটু আণবিক ভর নির্ণয় করা শিখি। প্রথমেই আমরা একটু আণবিক ভর নির্ণয় করা শিখি। দেখো, এই যে এই টপিকটা একটু শিখি, তারপরে আমরা আসতেছি। দেখো, অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, তাহলে এই জিনিসটা একটু নোট করবা, দেখো, আণবিক ভর বের করার পদ্ধতি। এটা কি করতে হবে? দেখো, আণবিক ভর বের করতে হয় আমাদের অণুর ক্ষেত্রে। তাহলে আণবিক ভর তুমি কার ক্ষেত্রে আণবিক ভর পাবা? এটা অণুর ক্ষেত্রে। আণবিক ভরটা আমাদের আসে অণুর, আর পারমাণবিক ভর আসে আমাদের পরমাণুর ক্ষেত্রে। তাহলে এই অণুর, তাহলে যে কোনো ধরনের অণু হতে পারে। অণু বলতে আমাদের পরমাণু বাদ দিয়ে আমাদের এক বা একাধিক পরমাণু নিয়ে যেটা গঠিত হয়, যেমন আমাদের পানি। তাহলে সবচেয়ে উদাহরণ আমাদের সাধারণ উদাহরণ যদি আমরা বলি H2O, এটাকে বলা হয় আমাদের পানি, ঠিক আছে। তো এই পানি অণুর আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ভর কীভাবে নির্ণয় করবা? আণবিক ভরের আমার আমি নিজে যেভাবে মনে রাখি এটা, অ্যান্ড এভাবে মনে রাখাটা সহজ, ঠিক আছে। আণবিক ভর লিখো, আণবিক ভর সমান সমান তুমি লিখবা পরমাণুর পারমাণবিক ভর, ঠিক আছে, ইন্টু পরমাণুর সংখ্যা, ঠিক আছে। তাহলে পরমাণুর পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা। এখন যতগুলো পরমাণু থাকবে সেম কাজ করতে হবে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যোগ দিয়ে করতে হবে, এবং মিডিলে প্রত্যেকটার ক্ষেত্রে একটার জন্য এটা, ঠিক আছে। যেহেতু আমাদের আণবিক ভর নির্ণয় করব, অণু যেহেতু নির্ণয় করব, অণুর ক্ষেত্রে যে কোনোভাবে একটা থাকা সম্ভব না, ঠিক আছে, অনেকগুলো থাকবে। এবং একটা বের করা যখন হয়ে যাবে, তখন যোগ দিয়ে সেম আবার এই জিনিসটা রিপিট হবে, যোগ দিয়ে এটা চলতে থাকবে, সেম কাজ, ঠিক আছে। তো তুমি এবার আমি উদাহরণটা দেখাই। তাহলে তুমি যোগ দিয়ে এটা বারবার রিপিট হবে। এখন কীভাবে করবা? দেখো, পানি অণুর ক্ষেত্রে, তাই না? তাহলে পানি অণুর, তাহলে আমি পানি অণুর এই জায়গাটা আবার লিখি। তাহলে পানি
পানি, এর হচ্ছে আণবিক ভর বের করতে হবে, তাই না? তাহলে আণবিক ভর মনে রাখবা, আণবিক ভর এম দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে আণবিক ভর আমরা হচ্ছে একটু এভাবে লিখি, তাহলে আমাদের জন্য বেটার হবে। আমাদের হচ্ছে এম দিয়ে আণবিক ভরকে প্রকাশ করা হয়, এম দিয়ে, ঠিক আছে? তাহলে এম কার বের করবো? পানির বের করবো, তাই না? তাহলে H2O, এইটা সমান সমান, এটা সমান সমান কী করবা? পরমাণুর ভর। তাহলে পরমাণুর ভর, পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভর, তাহলে প্রথম পরমাণু কোনটা? এখানে দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা কি হাইড্রোজেন, আর একটা হচ্ছে আমাদের অক্সিজেন, ঠিক আছে? দুইটা পরমাণু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, দুইটা পরমাণু আছে। এখন প্রথম পরমাণুর ক্ষেত্রে তুমি কী করবা? পারমাণবিক ভর। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে 1 কিন্তু হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেনের সংখ্যা, এই যে পরমাণুর সংখ্যা, তার মানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 2টা আছে। তাহলে এবার প্রথম পরমাণুর কাজ শেষ, ঘিরে দিবা। তাহলে এবার যোগ দিবা, যোগ দিয়ে আবার সেম কাজটা করবা। এবার হাইড্রোজেনের জন্য শেষ, অক্সিজেনের জন্য করবা। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 8 দুগুণে 16। যারা আমার ক্লাস করছো তারা পারবা, ক্লাস যারা করবে না তারা কিন্তু পারবা না। তো ক্লাসটা করে আসবা, ঠিক আছে? তাহলে তুমি এই জিনিসগুলো পারবা। তাহলে 16 ইন্টু অক্সিজেন কয়টা আছে এই জায়গায়? অক্সিজেন একটা আছে, কিছু নেই মানে এই জায়গায় 1 আছে, ঠিক আছে? এই কারণে আমরা বলতে পারি। তাহলে তাহলে এই হচ্ছে কমপ্লিট, এই ঘিরে দিবা। তাহলে এবার তুমি কি করবা? এবার তুমি নর্মাল যোগ করবা। তাহলে দেখো, এটা 2 একে 2 যোগ 16 একে 16, তাহলে টোটাল কত হয় বলো তো? টোটালটা হচ্ছে আমাদের 18। পারবা কি না বলো তো? আণবিক ভর নির্ণয় করা যদি পারো তাহলে তুমি অনেক কিছু পারবা এই অধ্যায়ের অনেক কিছু পারবা। তাহলে পানি ভর আমরা কত পেলাম? পানি অণুর আণবিক ভর পাইলাম 18 গ্রাম। পানি অণুর আণবিক ভর কত পাইলাম বলো তো? 18 গ্রাম। তাহলে এবার আমরা হচ্ছে প্রথম উদাহরণটা দেখে ফেললাম, এবার 2 নম্বর দেখা যাচ্ছে কি ক্লিয়ারলি বলো তো? ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিয়ার। দেখো, আমরা হচ্ছে ক্লোরিনের যদি বের করতে চাই, এই যে ক্লোরিনের উদাহরণ দেওয়া আছে, তাহলে বইয়ের উদাহরণগুলো আমরা হচ্ছে মাস্ট বি কমপ্লিট করব, কারণ বই থেকে অনেক কিছু আসবে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমরা কি করতে পারি বলো তো? সেম সূত্র। তাহলে পরমাণুর পারমাণবিক ভর, তার মানে ক্লোরিনের পারমাণবিক ভর কিন্তু তোমাকে জানা রাখবে। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 ইন্টু ক্লোরিন এখানে আছে কয়টা বলো তো? ক্লোরিন আছে 2টা, তো ক্লোরিন আছে 2টা, তাহলে ঘিরে দিবা, শেষ। তাহলে এবার এটা কি বলো তো? তাহলে আর তো নাই, আর কোনো পরমাণু নাই, তাহলে আমাদের হচ্ছে যোগও করতে হবে না। তাহলে আর কোনো পরমাণু নাই যেহেতু, তাহলে আমাদের যোগও করতে হবে না, তাই না? তাহলে এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে আমরা হচ্ছে ফাইনালি 71 পাবো, 71 গ্রাম, ঠিক আছে? পারবা নাকি পারবা না বলো তো? তাহলে এইভাবেই আমাদের আণবিক ভরগুলা নির্ণয় করতে হয়, তাহলে আণবিক ভর যদি আমরা হচ্ছে নির্ণয় করি, তাহলে আমরা হচ্ছে কীভাবে নির্ণয় করবো বলো তো? সেম প্রসিডিউরে নির্ণয় করবো। তাহলে আণবিক ভর নির্ণয় করতে হলে আমাদের প্রথমত আগে পরমাণুর পারমাণবিক ভরগুলো মুখস্থ থাকতে হবে। পরমাণুর পারমাণবিক ভর যাদের মুখস্থ নাই তারা দয়া করে আমার মাস্টার ক্লাস করে আসবা, ঠিক আছে? তাহলে তুমি পারবা, না হলে কিন্তু তোমার কাছে বোরিং লাগবে এই ক্লাসটা। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটার হচ্ছে মনে করো আমরা হচ্ছে আণবিক ভর নির্ণয় করতে চাই, এই যে সেম আণবিক ভরই নির্ণয় করতেছি, ঠিক আছে? তুমি চাইলে একদম ডিরেক্ট এই সংকেত দিয়ে লিখতে পারো, অথবা এম দিয়ে লিখতে পারো। সংকেত তাই লিখবা, বারবার সংকেত লিখতে হয় বেশি করে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো সোডিয়াম, তাহলে প্রথমত সোডিয়াম, তাই না? তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু হচ্ছে 23, সোডিয়াম একটা পরমাণু, তাই না? ইন্টু কী করতে হবে? এখানে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম কিচ্ছু নেই, তার মানে এখানে ধরতে হবে এখানে 1 আছে সোডিয়াম, তাহলে সোডিয়াম 1। তাহলে এবার যোগ ক্লোরিন কয়টা আছে বলো তো? ক্লোরিনের ভর কত? 35.5, একটু আগেই আমরা হচ্ছে দেখলাম 35.5 ইন্টু ক্লোরিন কয়টা আছে বলো তো? একটা, তাহলে ঘিরে দিতে হবে, তাহলে এবার টোটাল তুমি যোগ করো, তাহলে 23 যোগ করো 35.5, তাহলে টোটাল যোগ করলে আমরা যেটা পাই, টোটালটা যোগ করলে আমরা হচ্ছে কত পাবো বলো তো? 58.5 গ্রাম, তাই না? এইভাবে আমাদের প্রত্যেকটার আণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো। তো আণবিক ভর নির্ণয় করা আশা করি শিখছো। আণবিক ভর নির্ণয় করা যাদের আণবিক ভর নির্ণয় করতে সমস্যা, এইটুকু দেখলেই হবে, ঠিক আছে? আরও একটা আণবিক ভর আমাদের এই জায়গায় দেওয়া আছে, আমরা হচ্ছে এটা একটু দেখাই। আমাদের হচ্ছে 4 নম্বর উদাহরণ, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে উড়াধুরা প্র্যাকটিস করব। আণবিক ভর কেমন শিখলাম আমরা হচ্ছে বইয়ের উদাহরণগুলো হচ্ছে আগে একটু কমপ্লিট করে নিই, ঠিক আছে? বইয়ের উদাহরণ আছে আমাদের হচ্ছে কপার সালফেট, এটাকে বলা হয় সালফেট, কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট
5 অণু পানি। এবং কপার সালফেট 5 অণুতে আমরা হচ্ছে এটার আণবিক ভর নির্ণয় করবো, তাই না? তাহলে এটার আণবিক ভর যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে কি করতে হবে বলো তো? এটার আণবিক ভর তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে, প্রথমে কপার, তাহলে কপার কয়টা আছে, কপারের আণবিক ভর জানতে হবে, পারমাণবিক ভর তাহলে 63.5। কপার কয়টা আছে ইন্টু কপার আছে একটা, তাহলে এবার ঘিরে দিতে হবে যোগ, যেহেতু কপারের পর সালফার আছে, সালফারের পারমাণবিক ভর মনে রাখবা 32, তাহলে সালফার কয়টা আছে একটা, তাহলে কী করতে হবে ঘিরে দিতে হবে, আবার যোগ দিতে হবে, কারণ কি অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত ভাই? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16 অ্যান্ড হচ্ছে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন হচ্ছে 4টা আছে, তাই না? সূত্র একটাই, অ্যান্ড হচ্ছে যোগ দিয়ে যাইতে হবে। তাহলে দেখো পরমাণুর পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, এটা যোগ দিয়ে যাইতে হবে, ঠিক আছে? তাহলেই তুমি পারমাণবিক আণবিক ভর, পরমাণু আণবিক অণুর বা যৌগের আণবিক ভর তুমি নির্ণয় করতে পারবা। এখন দেখো, এখন তুমি কি করবা, আবার প্লাস দিবা, যেহেতু 5 আছে তাহলে 5টাকে এখানে রাখবা, 5টাকে এখানে রাখবা। অ্যান্ড এখানে দেখো তো, এখানে পানি আছে, তাই না? পানি অণুর ভর আমরা একটু আগেই বের করলাম, পানি অণুর ভর আমরা একটু আগে বের করলাম, তারপর আবার হচ্ছে ওই নিয়মেই করি। তাহলে হাইড্রোজেন আছে কয়টা বলো তো? হাইড্রোজেন হচ্ছে আমাদের, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন আছে 2টা যোগ, তাই না? অক্সিজেন কয়টা আছে, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন আছে একটা, তাহলে এই, ঠিক আছে? 5 ছিল সামনে, 5 রেখে দিছি। পারবা নাকি পারবা না বলো? একদম ইজি, সহজ সহজ জিনিস, হ্যাঁ? তাহলে এটা দেখো 63.5, একদম স্লো করাচ্ছি যাতে তুমি সব কিছু শিখে ফেলো। তাহলে এটা হচ্ছে কি 32 প্লাস এটা কত 4 × 64 প্লাস 5 ইন্টু, দেখো তো এটা গুণ অবস্থায় আছে না, তাহলে এটা কত পাবো বলো তো? 16 আর 2 18। ওকে, তাহলে এটা তুমি যদি এখন ক্যালকুলেটারে ডিরেক্ট বসাই দাও, ক্যালকুলেটার তোমাকে যেটা দিবে রেজাল্ট, ক্যালকুলেটার যেটা তোমাকে যেটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে 249.5 গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? পারবা নাকি পারবা না? আণবিক ভর নির্ণয় করতে পারবা নাকি পারবা না বলো তো? আণবিক ভর নির্ণয় করতে পারা উচিত, একদম সহজ, ঠিক আছে? না পারলে কিন্তু মায়ের হবে, মায়ের, ঠিক আছে? সব কিছু করাই দিছি। অ্যান্ড হচ্ছে আমরা একটু উড়াধুরা প্র্যাকটিস করি। আমরা হচ্ছে আণবিক ভর যে নির্ণয় করতে শিখলাম, আমরা যে শিখে গেলাম, এটা আরও একটু প্র্যাকটিস করি। বইয়ে যেগুলো এখন নাই, তো এইগুলো একটু হচ্ছে মিশালাম, ঠিক আছে? এগুলো একটু মিশিয়ে দিই, এই হচ্ছে মিশাই দিছি। এখন বলো, এখন আমাদের হচ্ছে 4টা উদাহরণ দেখছি, তাই না? নম্বর 5 আমি ধরো তোমাকে বললাম যে সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে এর আণবিক ভর কীভাবে নির্ণয় করবা? প্রথমত হাইড্রোজেনের ভর, তাহলে হাইড্রোজেন পরমাণু আছে এখানে, তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে গুণ করবা, ঘিরে দিবা, যোগ করবা, ঠিক আছে? এবার সালফার, তাহলে সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে 32 ইন্টু সালফার কয়টা আছে? একটা, তাহলে এই ঘিরে দিলা প্লাস। এবার অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন 4টা আছে, তাহলে 4। তাহলে এই টোটালটা তুমি ক্যালকুলেটারে বসাবা, অ্যান্ড ক্যালকুলেটারে বসায় দেখবা, ক্যালকুলেটারে বসালে তুমি পাবা 98 গ্রাম, ঠিক আছে? বুঝছো? তাহলে তোমরা হচ্ছে কয়েকটা হোমওয়ার্ক করবা, অ্যান্ড হচ্ছে তোমরা যারা ক্লাসটা করবা, যদি শর্ট রিলস ক্লাস তোমরা করো, তাহলে অবশ্যই ভাইকে একটা কমেন্টের মাধ্যমে জানাবা যে এটার অ্যান্সার কত হবে। HCl এটার অ্যান্সার কত হবে। অ্যান্ড 7 নম্বর আমরা আরও একটা দিই, 7 নম্বর আমাদের হচ্ছে আরও একটা উদাহরণ যদি আমরা দিই, নাইট্রিক অ্যাসিড HNO3 এইটার কত হবে। এই দুইটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে? এগুলো একটু, আর তোমরা যারা ক্লাস করতেছো, রেকর্ডেড কোর্সের ক্লাস, তোমরা হচ্ছে অবশ্যই এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক করে নেবা। অ্যান্ড তোমরা যদি শর্ট ভিডিও দেখো তাহলে অবশ্যই ভাইয়াকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে? তাহলে এই দুইটা একটু হোমওয়ার্ক করবা, ওকে? বুঝছো? তাহলে আণবিক ভর নির্ণয় করা একদম মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে হয় ইনশাল্লাহ আমি ভালো মতোই করাইছি, অ্যান্ড তোমারও কমপ্লিট হয়েছে, ওকে? তাহলে এবার নেক্সট টপিকে আমরা যাই। এবার ধীরে ধীরে আমরা হচ্ছে সমস্যাগুলো দেখি, আমরা একটা একটা করে সমস্যার সমাধান করবো এবার, ঠিক আছে? এবং সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই অধ্যায়ে মাত্র
4টা টাইপের ম্যাথ আছে, মাত্র 4টা টাইপ। তার মধ্যে একটা টাইপের ম্যাথ আমি হচ্ছে এখনই করাবো, অ্যান্ড তোমাকে হচ্ছে টাইপ ভিত্তিক আমি এমসিকিউ, সৃজনশীল, এসকিউ সব কিছু করাই দেবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথম টাইপে এবার চলে যাব, এই অধ্যায়ের প্রথম টাইপ, ঠিক আছে। তো এইটা একটু মিশাই দিই। লিখো লিখো লিখো, একদম লিখে ফেলো, সহজ করে, একদম ইজি করে, ঠিক আছে। কীভাবে? আমাদের হচ্ছে টাইপ 1, টাইপ 1, আমার সাথে সাথে একটু লিখে ফেলো, টাইপ 1। ওকে, একদম স্লো 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 করাচ্ছি, হ্যাঁ, যাতে তুমি বুঝতে পারো। এই টাইপ 1 এভাবে ঘিরে দিবা। টাইপ 1 ঘিরে দেওয়া শিখছো নাকি শিখো নাই বলো? ঘিরে দেওয়া শিখছো? তাহলে এটা টাইপ 1, টাইপ 1 মনে রাখবা। টাইপ 1 একটা লাইন মনে রাখবা, জাস্ট ভাইয়ের সাথে সাথে একটা লাইন মনে রাখবা। মনে রাখবা কি মনে রাখবা বলো তো? এটা একটু কালো কালি দিয়ে লিখি, অ্যান্ড আমি একটু চেক দিই দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এই এক লেখাটা দেখা যাচ্ছে কিনা। যদি এক লেখা দেখা যায় তাহলে বাকিগুলো দেখা যাবে, বাকিগুলো দেখা যাবে। আর একটু এ পাশে লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে এবার ঠিক আছে, এক এক লিখছি। এবার ভাইয়ের সাথে সাথে একটু লিখবা। তাহলে 1 মোল, 1 মোল সমান সমান আণবিক ভর, অণুর আণবিক ভর, ঠিক আছে। আণবিক ভর, অ্যান্ড আণবিক ভরটা তুমি মনে রাখবা, এই আণবিক ভরটা থাকবে তোমার গ্রাম এককে। কোন এককে? গ্রাম এককে। মনে থাকবে নাকি থাকবে না বলো তো? আণবিক ভরটা তোমার গ্রাম এককে দেওয়া থাকবে। অ্যান্ড এইটার পরে তুমি লিখবা 6.023, 6.023 ইন্টু 10⁻23t, ঠিক আছে। অ্যান্ড এইখানে মনে রাখবা, এইখানে হচ্ছে আমাদের থাকবে অণু পরমাণু আয়ন, অণু পরমাণু আয়ন। এখানে একটু মনে রাখবা, এখানে একটু মনে রাখবা, এখানে যেটা থাকবে আমাদের টি। যদি পাও তো টি মানে বুঝবা ওখানে কি বের করতে হবে বা কি থাকে। থাকবে আমাদের অণু প্রথমত, তারপরে থাকবে আমাদের পরমাণু, পরমাণু, তারপরে থাকবে আমাদের আয়ন, তারপরে থাকবে আমাদের কি বলতো? আয়ন, ঠিক আছে। তাহলে এটা জাস্ট একটু নোট করো, অ্যান্ড হচ্ছে আমার সাথে সাথে লিখো। এইটুকু লিখলেই হবে, ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। ওকে, এবার এটা সমান সমান একটু কষ্ট করে লিখবা, এইটা সমান সমান লিখবা 22.4 লিটার, 22.4 লিটার, ঠিক আছে। অ্যান্ড এই যে এই ঘটনাটা আমি লিখলাম, এই ঘটনাটা হচ্ছে এসটিপিতে। এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে এসটিপিতে। ওকে, অ্যান্ড এইটা একটু সুন্দর করে একটু ঘিরে দেবা। অ্যান্ড এই লাইনটা ঘিরে দিলে খুব একটা ভালো দেখাবে না, থাক এভাবেই থাক, হ্যাঁ, এভাবেই থাক। এই ঘটনাটা তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে এসটিপিতে, মনে রাখবা এসটিপিতে, এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, ঠিক আছে। তাহলে এসটিপি, অনেক সময় এসটিপি তোমার কথাটা উল্লেখ থাকতে পারে, তাহলে উপরে একটু লিখে রাখবা, উপরে একটু লিখে রাখবা। আমি হচ্ছে এসটিপি জিনিসটা ম্যাথের সময় বুঝাই দেবো, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এই লাইনটার মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ হবে, এই লাইনটার মাধ্যমে আমাদের টাইপ 1টা শেষ হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে যতগুলো সমস্যা দেখতে পাচ্ছি বইয়ে, সবগুলো সমস্যার এখন সমাধান করতে পারবো এই টাইপ 1-এর মাধ্যমে। টাইপ 1-এর মাধ্যমে কতগুলো সমাধান করতে পারবো জানো? আমরা হচ্ছে অনেকগুলো সমাধান করতে পারবো, অনেকগুলো। আমরা হচ্ছে অনেক ম্যাথই সমাধান করে ফেলতে পারবো এই নিয়মে, এইগুলা এইগুলা প্রত্যেকটা, এগুলো প্রত্যেকটা পারবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা একটা করে এবার সলভ করা শুরু করি, একটা একটা করে সলভ করা শুরু করি। অ্যান্ড হচ্ছে আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের এটা। তাহলে সমস্যা 1 বা 1 নম্বর সমস্যা, একটি পানি অণুর ভর কত? একটি পানি অণুর ভর কত? আরও দুইটা কথা মনে রাখায়, আরও দুইটা কথা একটু লিখে রাখি। আমাদের এই নিয়মটা হচ্ছে ঐকিক নিয়ম। এই নিয়মটা হচ্ছে আমরা যে নিয়মে ম্যাথ করবো সেটা হচ্ছে ঐকিক নিয়ম। অ্যান্ড ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের দুইটা কথা এখানে মনে রাখবা এই ম্যাথের ক্ষেত্রে বা এই প্যাটার্নের ক্ষেত্রে। প্রথম কথা যে কোনো দুইটা থাকবে,
যে কোনো দুইটা থাকবে। এখন যে কোনো দুইটা থাকবে মানে কি, যে কোনো দুইটা, এই যে এখানের এই যে মোল, আণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা, এটা 22.4 লিটার, এইগুলোর মধ্যে চারটার মধ্যে যে কোনো দুইটা তোমার থাকবে। এই চারটার মধ্যে দুইটা থাকবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে সম্পর্ক, যে কোনো দুইটার মধ্যে যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক, এটা লিখে রাখি, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক, তাহলে বেশি ভালো হবে। যে কোনো দুইটার মধ্যে, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক হবে বা সমস্যাগুলো থাকবে। ঠিক আছে, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক বা সমস্যা দেওয়া থাকবে। এখন আবার একটার মান দেওয়া থাকবে, একটার দেওয়া থাকবে না, একটার মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে একটার মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না। অ্যান্ড যে মানটা দেওয়া থাকবে না সেটাই তো বের করতে হবে। মনে রাখবা, যার মান বের করতে হবে, যার মান বের করতে হবে, তাকে, এটা হচ্ছে তাকে, হ্যাঁ, তাকে ডান পাশে রাখবে, ডান পাশে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা কথা লিখছি, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক থাকবে, যার মান বের করতে হবে তাকে ডান পাশে রাখতে হবে, যার মান বের করতে হবে তাকে ডান পাশে রাখতে হবে। ঠিক আছে, এখন কার মান বের করতে হবে এটা আমরা প্রশ্ন দেখে চিন্তা করব। ঠিক আছে, তাহলে দেখো, চলো আমরা হচ্ছে এবার একটা ম্যাথ সলভ করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখো, একটি পানি অণুর ভর কত, দেখো এই যে টি এর মধ্যে সম্পর্ক, এই যে দুইটার মধ্যে সম্পর্ক, দেখো একটা টি আর একটা হচ্ছে ভর, এই যে ভরটা অবশ্যই গ্রাম এককে থাকবে। তাহলে দুইটা সম্পর্ক, যে কোনো দুইটা সম্পর্ক থাকবে, দুইটার মধ্যে একটা বের করতে হবে। এখন কোনটা বের করতে হবে এটা বুঝবো কিভাবে, মনে রাখবা, যেটা বের করতে হবে তারপরে, যেটা বের করতে হবে বা কতর পরে থাকবে, কত পূর্বে থাকবে। ঠিক আছে, বা তার যেটা বের করতে হবে তারপরে কত কথাটা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কত কথাটা থাকবে, কত যার সামনে থাকবে সেটাকেই বের করতে হবে। মনে রাখবা, কত যার সামনে থাকবে সেটাকেই বের করতে হবে। তাহলে দেখো, কত কার সামনে আছে, এই যে ভরের সামনে, তার মানে ভরটা আমাদের বের করতে হবে। তাহলে ভরটা আমাদের বের করতে হবে, একদম সহজ করে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আমরা একটা বুঝে গেলে বাকিগুলো এমনিতেই পারবো, এই কারণে এটা স্লো যাচ্ছি, অ্যান্ড হচ্ছে বাকিগুলো ফাস্ট করে ফেলবো। ওকে, তাহলে দেখো, আমরা হচ্ছে এই ম্যাথটা একটু আমাদের নিয়মে সলভ করি। এটা বইয়ে কী করছে কি জানি, কী করছে, অনেক জটিল টাইপের মনে হচ্ছে। তাহলে আমরা একটু সহজ করে করি, দেখি আমাদের কি বলছে। তাহলে প্রশ্নটা একটু হচ্ছে, দেখো, একটি পানি অণুর ভর কত, তাহলে মনে রাখবা, এই যে আণবিক ভর কিন্তু বের করতে হবে। তাহলে কার মধ্যে সম্পর্ক, পানি অণুর ভর, দেখো তো যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক বলছি, তাহলে এটার মধ্যে একটা সম্পর্ক, প্রথমত এটার মধ্যে একটা সম্পর্ক, আর এই যে কত টি, এই টি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে অণু বলছে আবার, তাহলে এই যে আমাদের অণু কিন্তু আছে এই জায়গায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার সলভ করি। দেখো, তাহলে পানি অণুর ভর, মনে রাখবা স্ট্যান্ডার্ড কোনটা, আমাদের এই লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অ্যান্ড আণবিক ভর কার, পানি যেহেতু বলছে, তাহলে ওর আণবিক ভরটা আগে নির্ণয় করে ফেলতে হবে। তাহলে পানির তো আণবিক ভর আমি এটা জানি না, তাহলে এখানে লিখবা এখানে। তাহলে সমস্যা 1, তাহলে আমি জাস্ট সমাধান করে দিই। ঠিক আছে, সমস্যা 1, তাহলে এটা সমাধান করবে কিভাবে, এটা সমাধানটা আমি হচ্ছে তোমাকে করে দিই। দেখো, তাহলে কি করবা, আণবিক ভরটা আগে লিখবা এখানে। কি লিখবা বলো তো, লিখবা এখানে লিখবা, লিখে কি করবা, লিখে তুমি পানি অণুর আণবিক ভর আগে নির্ণয় করবা। তাহলে এখানে পানিটা লিখবা,
পানি। তাহলে পানির আণবিক ভর নির্ণয় করা শিখাইছি নাকি শিখাই নাই বলো তো? শিখাইছি। তাহলে তুমি এটা এখন পারবা। তাহলে পানির জায়গায় ধরো যে কোনো কিছু আছে, তাহলে কী করবা তুমি? দেখবা হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে এবার ঘিরে দিবা, তাহলে যেহেতু আরও একটা আছে যোগ দিবা। তাহলে অক্সিজেনের ভর কত? 16। অক্সিজেন কয়টা আছে? একটা, গুণ দিবা, ঘিরে দিবা। তাহলে টোটাল যোগ করলে কত হয় বলো তো? 18 গ্রাম, তাই না? 18 গ্রাম। তাহলে আণবিক ভরটা আমাদের জানা ছিল না, আণবিক ভরটা আমরা বের করে নিলাম। তাহলে আণবিক ভর বের করে নিছি, এটা আমরা জানি, এটা হচ্ছে এখানে লেখাই আছে, লাইনেই আছে, ঠিক আছে, বুঝছো? তাহলে এবার হচ্ছে আমরা জানি, এবার দেখতে হবে আমাদের বের করতে হবে কোনটা। তাহলে যেটা বের করতে বলবে, কি বলছি বলো তো? যেটা বের করতে বলবে ওইটাকে কোন পাশে রাখতে হবে? যেটাকে বের করতে হবে ওইটাকে আমাদের ডান পাশে রাখতে হবে, ডান পাশে। তাহলে এই যে যেটা বের করতে বলবে সেটা আমাদের ডান পাশে, ওকে? তাহলে যেটা বের করতে বলবে সেটা ডান পাশে, মানে কি? দেখো আমরা হচ্ছে এবার যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক লিখব। তাহলে দেখো তোমাকে বলতেছে একটি পানি অণুর ভর কত, তাহলে এতটি লিখবে, এতটি পানি অণুর ভর, ওইটা দেখে দেখে। তাহলে একটির জায়গায় তুমি জাস্ট স্ট্যান্ডার্ডটা আগে লিখবা এটার সাথে সম্পর্ক করে। তাহলে এবার 6.023 ইন্টু 10⁻23 3টি পানি দেওয়া আছে। তাহলে পানি লিখবা। তাহলে পানি অণুর ভর কত বলো তো? আমাদের সমান সমান দিয়ে লিখবা 18 গ্রাম। এই যে যেটা বের করলাম আমরা, 18 গ্রাম, ঠিক আছে? তাহলে এবার তোমাকে বলছে একটি, তাহলে দেখবা যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যাইতে বলে, বড় সংখ্যা এটা তো আমাদের অনেক বড় একটা সংখ্যা, হিউজ। তাহলে এই সংখ্যা থেকে ছোট সংখ্যায় যাইতে বলছে, কিভাবে বলছিলাম? এই যে একটিতে যাইতে বলছে, তাহলে বুঝবা ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে লিখবা অতএব একটি, কী লিখবা বলো তো? যেহেতু একটি বলছে তাহলে একটি, একটি সুন্দর করে করে আমার মতো করে, হ্যাঁ, একটি পানি অণুর ভর সমান সমান কী করবা? তাহলে ভাগ করতে হবে, তোমাকে বললাম না? তাহলে উপরে রাখবা 18কে, তাহলে এই টানটার মানে ভাগ, কে জানো না বলো তো? এই টানটার মানে ভাগ। তাহলে 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, এটা জাস্ট ক্যালকুলেশন করবে। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বইয়েরটার সাথে মিলে গেছে অলরেডি, দেখো তো। তাহলে 2.99 2.99 ইন্টু 10 কত বলো তো? 10 হচ্ছে -23, 10 - 23টি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তুমি পারবা না বলো তো? তাহলে একটি পানি অণুর ভর, অতএব একটি পানি অণুর ভর এটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, বুঝছো? পারবা নাকি পারবা না বলো? পারবা নাকি পারবা না? বুঝছো? তাহলে আসো আসো, এবার আসো সমস্যা 2। সমস্যা 2 এবার তাহলে দেখো এটা হচ্ছে মিশাই, পারবা? হ্যাঁ, তাহলে আসো সমস্যা 2। ঠিক আছে? তাহলে সমস্যা 2 এবার এই সমস্যা 2কে আমরা কীভাবে করতে পারি? তাহলে সেম কাজ, 1 গ্রাম এ কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, তাহলে 1 গ্রাম। তাহলে তুমি আগে কী করবা? আণবিক ভরটা আগে বের করবা। তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে H2SO4 1 গ্রাম, আর হচ্ছে টি 1 গ্রাম, আর হচ্ছে টি, এই যে অণু পরমাণু আয়ন। এই যে দেখো আমরা হচ্ছে যে কোনো দুইটা সম্পর্ক দেখতেছি, এই যে 1 গ্রাম, এই যে ভর, তাহলে এই যে গ্রাম, ঠিক আছে? এই গ্রামের সাথে কার সম্পর্ক? অণুর সম্পর্ক। অণু মানে কি? টি দেখবা। অণু মানে কি? অণু পরমাণু আয়ন মানেই তুমি টিকে খুঁজবা, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে এবার আসো, তাহলে আমরা কীভাবে করবো বলো তো? আমরা হচ্ছে লিখব এখানে, লিখবা এখানে, তাহলে এখানেই করি, এখানে লিখি, এখানে। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে H2SO4,
তাহলে এটা সমান সমান আণবিক ভর কীভাবে নির্ণয় করে? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 2টা, যোগ সালফারের ভর হচ্ছে 32, সালফারের ভর হচ্ছে 32 ইন্টু সালফার আছে 1টা, যোগ অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন আছে 4টা। তাহলে টোটালটা ঘিরে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা টোটালটা যোগ করতে হবে। টোটালটা যোগ করে কত পাবা? 98 পাবা। তুমি ক্যালকুলেটরে বসাবা, 98 পাবা। ওকে, তাহলে 98 পাবা। তাহলে 98, এবার আমি আণবিক ভরটা পেয়ে গেছি। তাহলে এই যে আণবিক ভর, তাহলে আণবিক ভরের সাথে অণু, আণবিক ভরের সাথে অণু সম্পর্ক, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে যেটা চাইবে সেটা কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। কে চাইছে? যার কাছে কত আছে, যার কাছে কত আছে, এই যে দেখো কতগুলো অণু আছে, তাহলে মানে অণু চাইছে। তাহলে অণুটাকে কোন পাশে রাখবো বলো তো? অণুটাকে ডান পাশে। তাহলে এবার তুমি লিখবা, তাহলে এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাহলে 98 গ্রাম। তাহলে অণুটাকে আমাদের এই টিটাকে এবার ডান পাশে রাখতে হবে। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কি বলছে? তাহলে তুমি স্ট্যান্ডার্ডটা লিখতেছো, তাহলে লিখবা 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত? 23 টি কি আছে? অণু আছে। ঠিক আছে, অণু আছে। এখন অতএব তোমার কী করতে হবে বলো তো? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বলছে, তাহলে 1 গ্রাম লিখে ফেলবা। 1 গ্রাম। এখানে যদি 10 গ্রাম বলতো তাহলে প্রথমে 1 গ্রাম করতা, তারপরে আবার 10 গ্রাম করতা। ঠিক আছে, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ, তাহলে কতটি অণু থাকবে? তাহলে কী করবো বলো তো? যেহেতু বড় থেকে ছোটোতে চলে আসছে, তার মানে ভাগ করতে হবে। তাহলে ভাগ মানে কি? এই টান দিতে হবে। ঠিক আছে, তাহলে টান দিয়ে এবার উপরেরটা বসাও। 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত? 23 ডিভাইডেড বাই এটা হচ্ছে 98 টি। এবার ক্যালকুলেশন করো, তাহলে তুমি দেখবা এটা কত পাবো বলো তো? এটা পাবা 6.14। এটা ক্যালকুলেশন করলে এতটি অণু আছে, তাই না? এতটি অণু আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা 6.14 ইন্টু 10 এর পাওয়ার 21, 10 এর পাওয়ার 21টি অণু। ঠিক আছে, এতটি অণু আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্ড সহজ কিনা বলো? ইজি পিজি কিনা? একদম ইজি পিজি করে বুঝাই দিছি তোমাকে। ওকে, তাহলে একদম ইজি পিজি করে বুঝাই দিছি। ওকে, ডান। তাহলে আসো এবার হচ্ছে সমস্যা, দেখি কত বড় বড় সমস্যা আছে আমাদের। এবার হচ্ছে আমাদের সমস্যা 3, আমাদের সমস্যা 3। সমস্যা 3, তাহলে লিখো। সমস্যা 3, তাহলে দেখো আমাদের কি বলতেছে এই সমস্যাটা দেখো তো। 5 গ্রাম পানিয়ে কত মল পানি বিদ্যমান? 5 গ্রাম পানিতে কত মল পানি বিদ্যমান? তাহলে 5 গ্রাম পানিতে তুমি কত মল পানি বিদ্যমান, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি আগে কি করবা? সেম কাজ এখানে দিয়ে, তাহলে গ্রাম আছে, তার মানে তোমাকে হচ্ছে আণবিক ভরটা বের করতে হবে। তাহলে এখানে H2O লিখবা, সমান সমান হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেন আছে 2টা, যোগ করবা, যোগ দিলা। তাহলে অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 1টা, ঘিরে দিলা। দেন হচ্ছে এটা দেখাইলে কত? 18 গ্রাম। ঠিক আছে, এখন তোমার মল বলছে, তাই না? তাহলে মলের মধ্যে সম্পর্ক, তাহলে দেখো এই যে আমাদের মল এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। তাহলে কত মল বলছে, তাই না? তাহলে কত মল, কোনটা চাইছে? মল চাইছে। তাহলে মলটাকে কোন পাশে? ডান পাশে। তাহলে আগে তুমি কী লিখবা? আগে স্ট্যান্ডার্ডটা লিখবা। তাহলে এই যে 18 গ্রাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 18 গ্রাম একদম মূলটা। ঠিক আছে, 18 গ্রাম পানি এ
কত মোল পানি বিদ্যমান? 1 মোল। তাহলে এটা দেখে 1 মোল পানি বিদ্যমান, ঠিক আছে। তাহলে অতএব কী করবে বলো তো, তোমাকে 5 গ্রাম বলছে, তাহলে আগে 1 গ্রাম বের করে নাও। তাহলে আগে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম পানি এ সব কিছু 1 গ্রাম পানি এ কত মোল? তাহলে যেহেতু 1 গ্রাম 18 থেকে 1 হয়ে গেছে, তার মানে 1 আগে থেকে ছিল, আর এটা কী হতে হবে? ভাগ হতে হবে, তাই না? তার মানে টানটার মানে ভাগ, তাহলে 1 ভাগ কত দিবা? 18। তাহলে এত মোল, আচ্ছা লিখেই করাই, এত মোল পানি বিদ্যমান। ওকে, তাহলে এবার তোমাকে বলছে কি 5 গ্রাম, তাহলে 5 গ্রাম পানি লিখে ফেলো, 5 গ্রাম পানি। তাহলে কী করবে বলো তো? তাহলে এবার 5, তাহলে 1-এর চেয়ে, এই যে যখন তুমি হিসাব করবা এই লাইনের পর এই লাইনে আসছো, তাহলে এই লাইনের সাথে এই লাইন কম্পেয়ার করবা। তাহলে যখন তুমি এই লাইন থেকে এই লাইনে যাচ্ছ, তখন এই লাইনের সাথে কম্পেয়ার করতেছো, আবার এই লাইন থেকে যখন এই লাইনে যাচ্তেছো, তখন উপরের লাইন একদম মেইন উপরের লাইনে যাবে না, একদম কাছাকাছি উপরের লাইনের সাথে কম্পেয়ার করবা। তাহলে 1-এর চেয়ে 5 বড় হয়ে গেছে না? তাহলে বড় সংখ্যা হলে গুণ করতে হয়, তাহলে আগে থেকে একটা টান ছিল উপরে 1, তাহলে গুণ করতে হবে, তাহলে 1 × 5 ডিভাইডেড বাই কত? 18। তাহলে এত মোল পানি বিদ্যমান, তাই না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি, 5 ডিভাইডেড বাই 18, তার মানে এটা কত হবে বলো তো? এটা হবে আমাদের 0.277 মোল পানি বিদ্যমান। বুঝছো নাকি বুঝো নাই? ইজি পিজি কিনা বলো? একদম ইজি পিজি কিনা? একদম ইজি পিজি ম্যাথ। হ্যাঁ, তাহলে সমস্যা 3ও আমাদের শেষ, খুব ভালো মতোই শেষ। তাহলে সমস্যা 3 শেষ। এবার আসো নিজে করো, এইটা একটু করতে পারবা নাকি পারবা না বলো তো? নিজে করাটা করতে পারবা নাকি পারবা না? নিজে করাটাও করে দিই, ঠিক আছে? তাহলে নিজে করাটাও করে দিই। আসো, এবার হচ্ছে নিজে করো। হ্যাঁ, ওকে। কি বলতেছে? 1 গ্রাম সালফারিক অ্যাসিডে কতগুলো সালফার, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে? এটা অনেক সুন্দর একটা কোশ্চেন। অ্যান্ড হচ্ছে এইটার সলভ প্রসেসটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে করবা। কেন করবা? দেখো, আমাদের কনফিউশন ক্রিয়েট হয় এই জায়গাতে অনেক, তো এটা হচ্ছে একটু গুরুত্ব সহকারে করা লাগবে। ওকে, তাহলে দেখো 1 গ্রাম সালফারিক অ্যাসিড, তার মানে গ্রাম এবং পরমাণুর মধ্যে সম্পর্ক, গ্রাম এবং পরমাণুর মধ্যে যদি সম্পর্ক হয়, তাহলে আণবিক ভর গ্রাম, এই যে গ্রাম আছে এই জায়গায়, পরমাণু মানে এই জায়গায় পরমাণু আছে, তার মানে টি, গ্রাম এবং টি এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে যেটা চাইছে পরমাণু আসে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন কত এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই যে দিয়ে দিলাম, যাও। তাহলে কত আবার প্রশ্নবোধক চিহ্ন, যার কাছাকাছি দেখবা সেটাই আমাদের বের করতে হয়, ঠিক আছে? তাহলে 1 গ্রাম এবং পরমাণু, তাহলে এটার মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে ওকে, তাহলে আগে আমরা হচ্ছে সালফারিক অ্যাসিডের আণবিক ভরটা বের করি। তাহলে আমরা হচ্ছে সেম কাজ কী করবা, এখানে বারবার করে দিচ্ছি যাতে তোমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে এবার সালফারিক অ্যাসিড কীভাবে বের করবো? হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, তাহলে হাইড্রোজেন 2টা আছে, ঠিক আছে? যোগ সালফারের ভর কত? 32, সালফার 1টা আছে, ঘিরে দিলা, যোগ এবার অক্সিজেন ভর হচ্ছে 16, অক্সিজেন 4টা আছে, ঠিক আছে? এই তাহলে টোটালটা তুমি যদি যোগ করো, টোটালটা যোগ করলে তুমি পাবা 98 গ্রাম, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা বলো তো? 4টা কি ঢেকে গেছে? না, কমপ্লিটলি দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে 98 গ্রাম।
তাহলে এবার তুমি স্ট্যান্ডার্ডটা পেয়ে গেছো। তাহলে 98 গ্রামের সাথে এটার কম্পেয়ার করবা, এটা কম্পেয়ার করবা, ঠিক আছে। এবার আসো, তাহলে একটা একটা করে 3টা বের করতে বলছে, দেখো 3টা, এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাহলে 3টা বের করতে হবে। তাহলে একটা একটা করে আমি প্রথমে হাইড্রোজেনটাকে বেছে নিই। তাহলে তুমি আগে কী করবা, তাহলে 98 গ্রাম, 98 গ্রাম কী বলছে তোমাক, তাহলে ওটা দেখে দেখে তাহলে একের জায়গায় 98 লিখবা। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, সালফিউরিক অ্যাসিড এ, কতগুলো সালফিউরিক অ্যাসিড, তাহলে কতগুলো, তাহলে কতগুলো কি হাইড্রোজেন, তাহলে লিখবা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ঐকিক নিয়ম কতটি বলো তো। এখানে হচ্ছে ম্যাজিক আছে একটা, এখানে একটা ম্যাজিক আছে। তাহলে কত টি বলছে, তাহলে টি এর মধ্যে সম্পর্ক, তাহলে পরমাণু, তাহলে কত লিখবা 6 পয়েন্ট, এরকম করে আমার মতো ফাঁকা করে লিখবে, একটু এই জায়গায় একটু ফাঁকা রাখবা, ঠিক আছে। তাহলে 0 2 3 ইন্টু 10 এর পাওয়ার কত 23 টি, বুঝছো। এবার আসো, তোমাকে কী বলছে বলো তো, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে, এই জায়গায় পরমাণু লেখা উচিত ছিল একটু, জাস্ট যদি কাটাকাটি হয় নিচের লাইনে লিখো হাইড্রোজেন পরমাণু আছে, নাহলে তো তুমি বুঝবা না। পরমাণু বলছে না, পরমাণু তো আমাদের ছাড়া পড়ছে, হাইড্রোজেন পরমাণু আছে সমান সমান। তাহলে এবার দাও, এবার হচ্ছে টি, যেহেতু টি এর সাথে সম্পর্ক পরমাণু, তাহলে পরমাণু কোথায় আছে, টি এ আছে, তাহলে টি এর সাথে সম্পর্ক, তাহলে 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত 23 টি, ওকে। তাহলে এটা লেখা হয়েছে। এখন দেখো আমাদের কি বলছে বলো তো, পরমাণু, আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণু, আমাকে তো টোটালটা বলেনি, টোটালটা কি বলছে, এই সালফিউরিক অ্যাসিডের কি টোটালটা বলছে, সালফিউরিক অ্যাসিডের টোটালটা কিন্তু বলে নাই, সালফিউরিক অ্যাসিডের টোটালটা বলে নাই, শুধুমাত্র হাইড্রোজেনটা বলছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে বলো তো, হাইড্রোজেন কয়টা আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, হাইড্রোজেন পরমাণু আছে 2টা, তাহলে এইটা একটু গুণ করতে হবে 2 দিয়ে, কারণ কি পরমাণু জয়টা থাকবে তয়টা পরমাণু দিয়ে গুণ করতে হয়। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, হাইড্রোজেন পরমাণু 2টা, তাহলে এটা হচ্ছে গুণ করে দিবা, বুঝছো, এটা হচ্ছে গুণ করে দিবা। এবার আসো, এবার তোমার সেম নিয়মে যা করতেছিল তাই করো, তাহলে হবে। কেন গুণ করতে হচ্ছে বুঝছো, তাহলে টোটালটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ছিল, দেখো টোটালটা সালফিউরিক অ্যাসিড, এবং সালফিউরিক অ্যাসিড থেকে আলাদা করে বলছে তোমাকে এটা আলাদা করে বলছে হাইড্রোজেন, আলাদা করে হাইড্রোজেন বলছে, এই যে আলাদা করে হাইড্রোজেন বলছে, বুঝছো। তাহলে আলাদা করে হাইড্রোজেন বললে কী করতে হবে, তোমাকে আলাদা করে হাইড্রোজেনটাই বের করতে হবে না। তাহলে আলাদা করে হাইড্রোজেন, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টা, এই কারণে 2 দিয়ে গুণ করলাম। যদি বলতো তোমার সালফার কয়টা, তাহলে সালফার এই যে কিচ্ছু নেই মানে 1, তখন 1 দিয়ে গুণ হবে। অক্সিজেন কয়টা, তাহলে অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেন বলে অক্সিজেন এখানে 4টা আছে, 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে, জাস্ট এখানে এডিটটা হবে, ওকে। তাহলে অতএব তোমাকে কী বলতেছি 1 গ্রাম, তাহলে 1 গ্রাম, 1 গ্রামের জন্য লিখবা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণু আছে, দেখি লিখবা বলো তো, পুরোটাই লিখবা, যেহেতু 98 থেকে 1 হয়ে গেছে তাহলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে পুরোটাই লিখবা। তাহলে ভাগ যেহেতু হবে তাহলে একটা টান দিতে হবে, তাই না, ভাগ যেহেতু হবে একটা টান দিতে হবে, তাহলে 2 ইন্টু 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত 23 ডিভাইডেড বাই কী করতে হবে 98 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই যে 98, তাহলে এই হচ্ছে 98 দিয়ে ভাগ, বুঝছো। 2 কেন নিছি বুঝছো, এটা হচ্ছে আমার, যদি না বুঝো আমি যেখানে বলছি সেটা একটু বারবার দেখবা। আরেকবার বলি, দেখো 2 কেন নিলাম, তোমাকে অণু বলে নাই, তোমাকে বলছে পরমাণু, তাহলে সালফিউরিক অ্যাসিডের এটা একটা পরমাণু, হাইড্রোজেন 2টা আছে, সালফার একটা, অক্সিজেন 4টা পরমাণু আছে, তাহলে পরমাণু টোটাল হাইড্রোজেন পরমাণু 2টা, সালফার অণু কয়টা, সালফার পরমাণু 1টা, অক্সিজেন পরমাণু 4টা, তাহলে টোটাল পরমাণু আছে এই জায়গায় 7টা। কিন্তু তোমাকে বলে দিছে যে হাইড্রোজেনের জন্য বের করতে হবে, তাহলে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে হাইড্রোজেন বের করতে বলছে, তাহলে হাইড্রোজেনের জন্য আলাদা করে, হাইড্রোজেন এখানে আছে কয়টা 2টা, এই কারণে 2 দিয়ে গুণ করছি, সব কিছু নিয়ম ঠিক আছে। এবার তুমি এটা নর্মাল ক্যালকুলেশন করবা, নর্মাল ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে 2 ইন্টু
6.023 ইন্টু 10 পাওয়ার কত, 10 পাওয়ার 23, তাই না? 10 পাওয়ার 23 ডিভাইডেড বাই তোমার 98, ডিভাইডেড বাই 98। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের 1.22 ইন্টু 10 পাওয়ার 22, 1.22 ইন্টু 10 পাওয়ার 22, তাহলে এত টি, তাই না? তাহলে এত টি, তাহলে এটা সমান সমান একটু লিখো 1.22 ইন্টু 10 পাওয়ার 22 টি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি পিজি কেনা বলো, একদম ইজি পিজি কেনা বলো। তাহলে তুমি এবার অক্সিজেনের জন্য সালফারের জন্য এই যে একই, এই যে সালফারের জন্য অক্সিজেনের জন্য বের করতে পারবা কিনা বলো। তাহলে সেম কাজ, তুমি এবার নিচে নিচে লিখবা, এবার নিচে নিচে লিখবা, তোমাকে জাস্ট আমি দেখাই দিই। এবার নিচে নিচে লিখবা, কি করবা বলো। প্রথমে তুমি লিখবা, প্রথমে এগুলো সব কিছু লিখবা। তাহলে তুমি নিচে নিচে এবার হাইড্রোজেন কাটাই দিয়ে কী করবা, মানে তুমি লিখবা আর কি, আমি হচ্ছে কাটাই দিয়ে দেখাই দিই, তাহলে ইজি হবে। তাহলে এই যে হাইড্রোজেন মিশাই দিলাম, ঠিক আছে। তাহলে এবার তোমাকে সালফার বলছে, তাহলে এখানে কী দিবা, সালফার। তাহলে এডিটটা কোন জায়গায় হচ্ছে, সালফার, তাহলে এটা তুমি একটু নিচে নিচে লিখবা। তাহলে এখানে হচ্ছে সালফার, ঠিক আছে। তাহলে সালফারের পরিবর্তে এবার তুমি 2 এর পরিবর্তে কী করবা বলো তো। এবার তুমি 2 এর পরিবর্তে সালফার এই জায়গায় কয়টা আছে, সালফার এই জায়গায় কয়টা আছে সেটা দেখা লাগবে না। তাহলে সালফার কয়টা আছে, সালফার হচ্ছে আমাদের একটা আছে, এই যে এখানে কিচ্ছু নেই মানে কত আছে 1, এখানে কিচ্ছু নেই মানে কত আছে 1 আছে, ঠিক আছে। তাহলে গুণ করবা, তাহলে গুণ 1, তাহলে গুণ 1, ঠিক আছে। এবার তুমি নর্মালি ক্যালকুলেশন করবা, নর্মাল ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 2টাকে সরাইতে হবে, অ্যান্ড হচ্ছে এটা সরাই দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6.14 ইন্টু 10 পাওয়ার 21, 6.14 ইন্টু 10 পাওয়ার 21, তাহলে এটা তুমি অ্যান্সারটা যেটা পাবা সেটা একটু লিখে দেয়। তাহলে তুমি এটা পাবা 6.14 ইন্টু 10 পাওয়ার 20 কত, 21 টি, ঠিক আছে। এবার তোমাকে বলতেছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য এবার এডিটটা কোন জায়গায় হবে, সেম জায়গায়। তাহলে এবার তুমি অক্সিজেন লিখবা নিচে নিচে, ঠিক আছে। আমি এডিট করে মিশিয়ে দিলাম, তুমি জাস্ট অক্সিজেন লিখবা নিচে নিচে। তাহলে এবার অক্সিজেন, তাহলে এবার হচ্ছে অক্সিজেন। তাহলে এবার তুমি গুণের জায়গায় কী করবো বলো তো, গুণের জায়গাটা তুমি এবার যেটা করবা, অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 4টা, অক্সিজেন কয়টা, অক্সিজেন আছে 4টা, অক্সিজেন আছে 4টা। তাহলে এই ইন্টু দিবা, ইন্টু কত দিবা 4, ইন্টু দিবা, ইন্টু কত দিবা 4। তাহলে এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে এবার ক্যালকুলেটারে বসাও। তাহলে এবার যেটা করতে হবে আমাদের উপরে হচ্ছে ইন্টু দিয়ে এই পাশে বসাতে হবে 4, তাহলে ইন্টু, তাহলে এটা, তাহলে 2.45 ইন্টু 10 পাওয়ার 22, তাহলে এটা হবে ক্যালকুলেশন করলে এটা হবে আমাদের অ্যান্সারটা আসবে 2.45 ইন্টু 10 পাওয়ার 22, তাহলে 2.45 ইন্টু 10 পাওয়ার 22 টি, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিজে করো শেষ। তাহলে এবার আসো আমাদের গ্যাসের মোলার আয়তন, এই জায়গাটা একটু পড়ে ফেলি, বুঝছো? কমপ্লিট, আমাদের প্রথম টাইপটা কমপ্লিট, এখনও হয় নাই, আরও অনেক ম্যাথ আছে। আমরা হচ্ছে এবার সূত্রগুলো দেখবো, দেন হচ্ছে সূত্রে দেখলেও আমরা হচ্ছে ম্যাথগুলো সেম প্রসিডিউরেই করব, ঠিক আছে। এবার তাহলে নোটগুলো তুমি মূলত এইগুলো নিবা, অ্যান্ড হচ্ছে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বইটা পড়বা, অ্যান্ড হচ্ছে আমি যেভাবে দাগাই দিচ্ছি সেটা পড়বা, ঠিক আছে। তাহলে এবার আসো বইটা তুমি কোন জায়গাগুলো এবার পড়বা। দেখো গ্যাসের মোলার আয়তন, তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, এই জায়গাটা যদি না বোঝো আমি হচ্ছে তোমাকে বুঝাই দিচ্ছি দাঁড়াও। তাহলে এটা জাস্ট আমাদের হচ্ছে একটু জাস্ট ওয়েট, এটা জাস্ট আমাদের এটা চেঞ্জ করি। দেখো 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে কী বলে, তাকে মোলার আয়তন বলে, ঠিক আছে। তো এইটা যারা বুঝো নাই তাদের জন্য 1 বালতি সমবেদনা, আমি হচ্ছে বুঝাই দিচ্ছি। দেখো ইজি জিনিস, দেখো 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, তাহলে মনে করো ওই সংখ্যাটা আমরা হচ্ছে বুঝতে চাচ্ছি। তো এটা মনে করো একটা পাত্র,
তাহলে এই পাত্রে হচ্ছে তুমি মনে করো গ্যাসটাকে রাখতে চাও, এই পাত্রে তুমি মনে করো গ্যাসটাকে রাখতে চাও, এই হচ্ছে পাত্রটা। অ্যান্ড হচ্ছে এটা মনে করো সিলিন্ডার দিয়ে আটকানো, সিলিন্ডার দিয়ে না আটকালে তো আমাদের গ্যাসটা থাকবে না, থাকবে কি, থাকা সম্ভব না, এই কারণে আমরা হচ্ছে সিলিন্ডার দিয়ে আটকাই ফেললাম। এখন মনে করো গ্যাসটাকে তুমি রাখতে চাও, তাহলে 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ, তাহলে 1 মোল, 1 মোল পরিমাণ মনে করো হাইড্রোজেন গ্যাস, 1 মোল পরিমাণ আমি হাইড্রোজেন গ্যাস রাখছি। তাহলে এই হাইড্রোজেন গ্যাস রাখার ফলে হাইড্রোজেন তো আর একা থাকবে না, হাইড্রোজেন তো এই জায়গায় এমনি এমনি বসে থাকবে না, ও হচ্ছে কী করবে, ও হচ্ছে পাত্রের জায়গাগুলো দখল করবে, যতগুলো পাত্রের জায়গা থাকবে ফাঁকাগুলো সব পূর্ণতা দখল করবে, সম্পূর্ণটা দখল করবে, তাই না? এই যে এইভাবে দখল করবে, এই যে গ্যাস এটা হচ্ছে দখল করে ফেলছে। তো এই যে যতটুকু পরিমাণ দখল করলো, ঠিক আছে, যে আয়তন দখল করে, তাহলে এই যে আয়তনটা দখল করলো, আয়তন দখল করে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে এইটুকু হচ্ছে এই গ্যাসের জন্য মোলার আয়তন, এইটুকু হচ্ছে মোলার আয়তন, ঠিক আছে। আমি যদি পাত্রটা বড় নিতাম, ধরো আমি হচ্ছে অনেক বড় একটা পাত্র নিছি, এই মনে করো একটা সিলিন্ডার, এই মনে করো একটা সিলিন্ডার, তোমার রান্নার যে সিলিন্ডার আছে না, ওটা মনে করে নিয়ে ফেলছি, তো এটা, ঠিক আছে। দেন হচ্ছে এটার হচ্ছে একটা পিস্টন লাগাইছি, এই হচ্ছে পিস্টন মানে ঢাকনা আর কি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পিস্টন, এইখানে মনে করো আমি হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে রাখছি, কত পরিমাণ, 1 মোল পরিমাণ, 1 মোল, ওকে। আসো 1 মোল পরিমাণ হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেন কী করবে, গ্যাসের একটা ধর্ম কি, ও হচ্ছে যে পাত্রে রাখো সেই পাত্রে সম্পূর্ণ আয়তন দখল করে, এবং নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই, আছে নাকি, নাই, তাই না? তাহলে এটা সম্পূর্ণ আকার ধারণ করবে, সম্পূর্ণ পাত্রের আয়তনটা দখল করবে। তাহলে সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করতেছে, জোর চারমূলক তার, জোর চারমূলক তার, ঠিক আছে, ইলেকশনের মতো আমাদের তাই না, আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো, বুঝছো? এই মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং শেষ। তাহলে এই পাত্রে মনে করো আমাদের হচ্ছে 1 মোল হাইড্রোজেন, ওই গ্যাসটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতেছে ইলেকশনের মতো। তাহলে দেখো এই যে ইঞ্জিনিয়ারিং করে ও হচ্ছে সম্পূর্ণ জায়গাটা দখল করলো, বুঝছো? তো ইঞ্জিনিয়ারিং করে সম্পূর্ণ জায়গাটা যে দখল করার যে জায়গাটা, এই যে আয়তনটা, এই সম্পূর্ণ আয়তনটা হচ্ছে আমাদের হচ্ছে মোলার আয়তন, 1 মোলার আয়তন। তাহলে এই মোলার আয়তন, ঠিক আছে, এইটা হচ্ছে তার কি মোলার আয়তন, বুঝছো? এবার বুঝছো নাকি বুঝো নাই বলো, বুঝছো নাকি বুঝো নাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো, ইজি পিজি কিনা বলো, ইজি পিজি না, একদম ইজি। দেখো তাহলে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে, বুঝছো? সম্পূর্ণটা বুঝাইতেছি, তাহলে সংজ্ঞা একদম ক্লিয়ার, তাই না, সংজ্ঞা একদম ক্লিয়ার, ওকে। তাহলে আসো, আমি হচ্ছে এই জায়গাটা মিশাচ্ছি না, কারণ আমরা হচ্ছে আবার ম্যাথ করো, ওকে, ওই কারণে লিখে রাখছি। আসো এবার কি বলতেছে, যে 0 সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াস, ওকে, 0 সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও আদর্শ তাপমাত্রা ও চাপ বলে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, 0 সেন্টিগ্রেড ও 1 বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এটাকে ইংরেজিতে 1 অ্যাটমসফিয়ার বলা হয়, প্রমাণ তাপমাত্রা ও আদর্শ তাপমাত্রা বা চাপ বলা হয়, ঠিক আছে। সংক্ষেপে আদর্শ ও প্রমাণ অবস্থা বলে। আদর্শ বা প্রমাণ অবস্থা তাহলে কি বলতে পারবো তো, পারবো না? 0 সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপকে, 0 সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে কি বলা হয়, আদর্শ তাপমাত্রা বলা হয়, বা আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থা বলা হয়, ঠিক আছে। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউ চলে আসবে তোমাদের, এটা তোমার এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমি দাগাই দিই, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি যেই যে জায়গাগুলো দাগাই দিচ্ছি ওইগুলা হচ্ছে সুন্দর মতো দাগাই নিবা, সুন্দর মতো দাগাই নিবা। এবার আসো, এই যে আমাদের কিছু পরিচয় দেওয়া আছে, পরিচয়, এই যে এন, এন সমান সমান মোল সংখ্যা, এন সমান সমান কি মোল সংখ্যা, এইগুলো একটু ওই পাশে যাক। এন সমান সমান মোল সংখ্যা, এবং ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, ভি হচ্ছে লিটার এককে আয়তন, এন হচ্ছে অণুর সংখ্যা, এম আণবিক ভর হয়, তাহলে আমরা লিখতে পারি এই যে এই কয়েকটা সূত্র আমরা লিখতে পারি, এই কয়েকটা সূত্র আমরা লিখতে পারি। তাহলে এই জায়গাটা একটু সূত্র লিখে রাখবা, সূত্র লিখে একটু হচ্ছে নোট নেবা। তাহলে সূত্র, আমার সাথে সাথে একটু হচ্ছে নোট নাও। তাহলে সূত্র টাইপ 1-এই আছি আমরা, হ্যাঁ। তাহলে সূত্র, জাস্ট তোমার সূত্রগুলো আসতে পারে এই কারণে জাস্ট লিখে দেবো, ঠিক আছে, নাহলে আমরা হচ্ছে
সেম আগের মতোই ম্যাথগুলো করব। ওকে, তাহলে দেখো সূত্র এন সমান সমান কী দেওয়া আছে বলো তো? এন সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ওকে, আবার এন সমান সমান যেহেতু নিচে নিচে দেওয়া আছে আমি হচ্ছে সাইডে সাইডে লিখলাম, আমাদের জায়গা ছোটো তো, তাহলে এটা সমান সমান ভি ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, এটা অবশ্যই লিটার এককে, ভি অবশ্যই কি লিটার এককে। অ্যান্ড এন সমান সমান আরও একটা লেখা যায় আমাদের এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত 23। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে, আশা করি খুব ভালো মতোই দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা অ্যান্ড হচ্ছে এগুলোর পরিচয় এটা দেওয়া আছে, এগুলোর পরিচয়টা দেওয়া আছে। তাহলে পরিচয়, তাহলে এন হচ্ছে কি বলো তো? এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা। ডাব্লু হচ্ছে কি গ্রাম এককে ভর, গ্রাম এককে ভর যেটা দেওয়া থাকবে, গ্রাম এককে ভর। এটা পাশে একটু লিখে রাখো, দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, আসো এবার ভি হচ্ছে লিটার এককে আয়তন, ভি হচ্ছে লিটার এককে আয়তন। ঠিক আছে, এন হচ্ছে অণুর সংখ্যা, এন হলো কি অণুর সংখ্যা। জাস্ট বইয়ে যেটা লেখা আছে ওইটাই লিখতেছি, ওইটা জাস্ট দেখে দেখে লিখে ফেলো। আর কি দেওয়া আছে? এম হচ্ছে আণবিক ভর, তাহলে যেটা আমরা নির্ণয় করতে জানি, আণবিক ভর জানি না, আণবিক ভর। ওকে, তাহলে এই পরিচয়গুলো একটু লিখে রাখবা, অ্যান্ড হচ্ছে সূত্রগুলো একটু লিখে রাখবা, তাহলেই হবে। ওকে, এবার আসো আমরা হচ্ছে আরও একটা সমস্যা, এই সমস্যাটা দেখি। এই যে সমস্যা, তোমরা হচ্ছে বই নিয়ে বসবা, আমি হচ্ছে প্রশ্ন তুলতেছি না, মজা, আমার মজা, তুমি জাস্ট বই দেখবা বসে বসে। ওকে, বুঝছো? তাহলে এটা একটু মিশাই, তাহলে আমরা এবার সমস্যাটা করি, সমস্যাটা সলভ করি, দেখি পারি কি না। সুন্দর, দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে? ওকে, ডান। দেখো আমাদের এবার কি বলতেছে, কতটি অণু আছে, তাহলে অণু কোথায়? এখানে, তাই না? লিটার আছে, দেখো লিটার, এই দেখো তোমাকে আমি সম্পর্কটা দেখাই, তাহলে কি বলছি, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক থাকবে, তাই না? সত্য কিনা বলো তো? যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক, এই এবং এই যে অণু, তাহলে অণু পরমাণু আয়ন দেখলে তুমি কি বুঝবা? টি, কি বুঝবা? টি। তাহলে যেটা প্রশ্নের সামনে থাকে, প্রশ্নপত্রের সামনে থাকে, সেটা কি করতে হয়? ডান পাশে রাখতে হয়, কারণ কি ওটা বের করতে বলছে। ওকে, তাহলে তাকে ডান পাশে রাখবো, এই যে একই নিয়ম। তাহলে এইটা এবার আমরা হচ্ছে করে ফেলি, 1 লিটার, তাহলে আমাদের স্ট্যান্ডার্ডটা আগে লিখতে হবে, দেখো স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, আলাদা করে বেরও করতে হবে না। তাহলে সমস্যা লিখে করে ফেলো, সমস্যা লিখো, সমস্যা 1, বুঝছো? এবং কোন সমস্যার সাথে কোনটা কেমনে মিলাবা, তুমি বই ধরে ধরে মিলাবা, আমি হচ্ছে সিরিয়ালি করাচ্ছি। ওকে, সিরিয়ালি করাচ্ছি, অথবা আগের সমস্যাগুলোতে বাংলাতে লিখছিলাম, দেখবা এটা কিন্তু ইংরেজিতে লিখতেছি। ওকে, যাতে তুমি বুঝতে পারো। ওকে ওকে, তাহলে কী করবো বলো তো? যেটা বের করতে বলছে সেটাকে ডান পাশে রাখবা। তাহলে তুমি স্ট্যান্ডার্ডটা জানো, তাহলে তুমি লিখবে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে। আচ্ছা, বাংলায় যেহেতু লেখা আছে তাহলে বাংলাটা লিখি, লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে
6 পয়েন্ট কোনটা এটা, যেহেতু অনুপরমাণু বলছে 0 2 3 ইন্টু 10^23। তাহলে দেখো যে কোনো এতটি অণু থাকে, এতটি অণু থাকে, তুমি একটু লিখবা ওটা। তাহলে দেখো জায়গা নেই, এই কারণে লিখলাম না। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের এতটি অণু থাকে, ওটা একটু লিখবা, না লিখলে কিন্তু হবে না, বুঝছো? তাহলে আমার স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে লিখে ফেললাম। এবার হচ্ছে তোমার 1 লিটার বলছে, 1 লিটার, তাহলে 1 লিটার পারবা না? তাহলে এবার অতএব 1 লিটার, 1 লিটার, 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে, যেহেতু 1 তাহলে ভাগ হয়ে যাবে, বড়টা থেকে ছোটোটা হয়ে গেছে। তাহলে উপরে কী ছিল 6.023 ইন্টু 10^23 ডিভাইডেড বাই কত 22.4, 22.4 এতটি, তাই না? তাহলে দেখো তো কী বলছিলাম, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক যেটা চাইবে সেটা ডান দিকে, যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক যেটা চাইবে সেটা ডান দিকে। তাহলে কোনটা বের করতে বলছে? তাহলে যেটা চাইবে অর্থাৎ যেটা বের করতে বলছে, তাহলে অণু বের করতে বলছে, অণুকে কোন পাশে রাখছি? ডান পাশে রাখছি, টিটাকে ডান পাশে রাখছি, ঠিক আছে? এখন হচ্ছে এটা বের করতে বলছে। ওকে, তাহলে অতএব তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবে, যেহেতু 1 লিটার বের করতে বলছে, আমাদের জন্য ইজি, আমাদের জন্য ইজি। ওকে, প্যারা নেই। তাহলে 6.023 ইন্টু 10^23 10^23 ডিভাইডেড বাই 22.4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 2.68 ইন্টু 10^22, 2.68 ইন্টু 10^22 ঠিক আছে? অ্যান্ড ওইটা যেহেতু আমি লিখতে পারি না প্রথমে, তার অণু থাকে, এটা লিখবা, অণু থাকে, ঠিক আছে? তুমি তো লিখছই। অ্যান্ড ইজিপিজি কিনা বলো, ইজিপিজি কিনা? একদম ইজিপিজি, বুঝছো? এবার প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? নিজে করো। তাহলে এবার নিজে করোটা করে দেই, প্রত্যেকটা ম্যাথ আমি তোমাকে করে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথ, ঠিক আছে? প্রো হইতে হবে, প্রো। এবার হচ্ছে তুমি প্রো হতে হবে, ঠিক আছে? নিজে করো। তাহলে দেখো কী দেওয়া আছে বলো তো, প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে, এইটা প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে কী করবা? প্রমাণ অবস্থা দেখলে তুমি বলবা, আচ্ছা কার কার মধ্যে সম্পর্ক জানি? পরমাণু, এই যে সম্পর্ক দেখো, এই যে লিটার, লিটারের মধ্যে সম্পর্ক, অ্যান্ড হচ্ছে পরমাণুর মধ্যে সম্পর্ক। তো যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক, তাহলে প্রশ্নবোধক আছে পরমাণুর সামনে, পরমাণুটা ডান পাশে রাখতে হবে। ওকে, তাহলে সেম কাজ। তাহলে এবার একটু ফাস্ট করি, 22.4 লিটারে, 22.4 লিটারে 4 লিটার মিথেন, 22.4 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে হাইড্রোজেন পরমাণু আছে লিখবা, তাহলে হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই জায়গায় আমার যেহেতু জায়গা নেই, আমি একটু নিচে নিচে লিখি, তাহলে সমান সমান কত 6.023 ইন্টু কত 10^23 টি। ওকে, এখন দেখো তো আমাদের মিথেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন পরমাণু বলছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরমাণুটা কাউন্ট করতে হবে না? তাহলে হাইড্রোজেনের পরমাণুটা গণনা করতে হবে না? তাহলে হাইড্রোজেনের পরমাণুটা গণনা করতে হবে। ওকে, তাহলে হাইড্রোজেনের পরমাণু কয়টা, হাইড্রোজেন কয়টা আছে, এটা জাস্ট গুণ করতে হবে, সব কিছু সেম, এটা জাস্ট গুণ করতে হবে, ঠিক আছে? আগেরটার মতোই। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, তাহলে 4 দিয়ে গুণ করে ফেলো, 4 দিয়ে গুণ করে ফেলো। এবার তোমাকে বলতেছে 5 লিটারে, তাহলে 5 লিটারের জন্য আগে কী করতে হবে? আগে 1 লিটারেরটা বের করতে হবে। তাহলে 1 লিটারটা বের করো, তাহলে 1 লিটার, 1 লিটার, 1 লিটার মিথেন গ্যাসে, মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে কতটি বলতে?
এটা ভাগ হয়ে যাবে, কারণ কি এটা থেকে এটা কম, সংখ্যাটা কমে গেছে, তাহলে ছোট হয়ে গেছে, ছোট হলেই ভাগ হবে। তাহলে এটা আমাদের কি ছিল, আমাদের 4 ছিল, 4 তাই না, 4 ইন্টু আগেরটা, তাহলে 6.023 ইন্টু 10^, কত 23, তাহলে ডিভাইডেড বাই কত হবে 22.4, 22.4 এতটি, তাই না। এখন আমাদের কি করতে হবে, 5 লিটার বলছে, তাহলে অতএব লিখবা 5 লিটারে, তাহলে অতএব 5 লিটার, 5 লিটার মিথেন গ্যাসে, 5 লিটার মিথেন গ্যাসে হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। কি করবো বলো তো, তাহলে এবার দেখো 1-এর চেয়ে 5 বড়, তাহলে 5 উপরে গুণ হবে, 5 উপরে গুণ হবে, ঠিক আছে। তাহলে এবার টান আছে, টান দাও, টান তো আগের থেকেই ছিল, টান দিয়ে ফেললাম। এবার তাহলে 4 ইন্টু 6.023 ইন্টু 10^, কত 23, আগে থেকে যেটা ছিল লিখলাম। এবার 5 নতুন করে অ্যাড হচ্ছে, কারণ কি 1-এর চেয়ে বড়, তাহলে উপরে গুণ হবে, তাহলে গুণ হবে কোথায়, উপরে। ওকে, নিচে কত ছিল 22.4, 22.4 এতটি। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করে দেখি কত হয়, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, যেইটা আসবে সেইটা আমাদের অ্যান্সার। তার উপরে যেটা করতে হবে গুণ করতে হবে, ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই, আরও গুণ করতে হবে 4, তাই না, ইন্টু 4 ডিভাইডেড বাই, তাহলে 5-4 এটা, 5-4 এটা ডিভাইডেড বাই 22.4, ডিভাইডেড বাই 22.4, তাহলে 5.37 ইন্টু 10^, 5.37 ইন্টু 10^23, 5.37 ইন্টু 10^, কত 10^, আমাদের 23, 10^23টি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ইজি পিজি কিনা বলো, একদম ইজি পিজি কিনা, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার, দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি, তাই না, দেখা যাবে। ওকে, তাহলে আমরা বেশ অনেকখানি কিন্তু আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, অনেকটুকু কমপ্লিট হয়েছে। ওকে, এবার আসো সমস্যা 2। এটা হচ্ছে সূত্র দিয়ে করছে, আমরা কোনো কিছু করব না, আমরা আমাদের নিয়মে করব, ঠিক আছে। তাহলে আসো আমরা সমস্যা 5, সমস্যা এটা তো করছি, তাই না, এইগুলো তো করছি, অ্যান্ড হচ্ছে এটা করলাম, অ্যান্ড এটা সমস্যা 2, সমস্যা 2 দেখো, 5 মোল কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত। তাহলে এবার সম্পর্ক কার দেখো তো, সম্পর্ক এবার কার, সম্পর্ক এবার মোলের, মোল অ্যান্ড হচ্ছে আয়তনের। আয়তন মানে মনে রাখবা, আয়তন মানে লিটার, আয়তন মানে কি লিটার, ঠিক আছে, আয়তন মানে লিটার। তাহলে দেখো আয়তন মানে কি বলো তো, আয়তন মানে লিটার। তাহলে এটার একটু পাশে লিখে রাখো, এটা হচ্ছে আয়তনও থাকতে পারে, লিটারের পরিবর্তে কি থাকতে পারে, আয়তন থাকতে পারে, আয়তন। তাহলে আর আমাদের সমস্যা হবে না। ওকে,
তাহলে এবার যেটা যেটা বের করতে বলছে, তাহলে আয়তন এবং মোল যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক যে কোনো একটা বের করতে হবে। তাহলে আয়তন যার সামনে কত থাকে সেটা বের করতে হবে এবং সেটাকে ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, শর্টকাটে বললে যার সামনে কত থাকবে সেটাকে ডান দিকে রাখবা অলওয়েজ। তাহলে তুমি স্ট্যান্ডার্ডটা লিখবা। তাহলে 1 মল তুমি এখানে লিখবা, এখানে লিখবা 1 মল, যেটা বলছে প্রশ্নে 1 মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায়, 1 মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন। তাহলে আমি একটু নিচে লিখি, তুমি হচ্ছে সোজাসুজি লিখবা। তাহলে সমান সমান কত, আয়তনটা কত, 1 মল 22.4 লিটার। ঠিক আছে, ওই লাইন থেকে জাস্ট দেখে দেখে নকল করতে হবে। 22.4 বাংলায় লেখা আছে তাই না? তাহলে আয়তন লিটার, যেহেতু সব কিছু বাংলায় লিখতেছি এটাও লিটার লিখবা। ওকে, তাহলে এবার 5 মল সংখ্যাটা দেখো তো, 1-এর চেয়ে বড় হয়ে গেছে না? 1-এর চেয়ে বড়, তাহলে কী করতে হবে বলো তো? এই 1-এর চেয়ে বড় সংখ্যা তার মানে গুণ করতে হবে। 1-এর চেয়ে বড় সংখ্যা তার মানে গুণ করতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড লিখবা গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন, প্রমাণ অবস্থায় আয়তন। কী করবো বলো তো? প্রমাণ অবস্থায় আয়তন, তাহলে 1 থেকে 5 বড় নাকি ছোটো? তাহলে বড়, তাহলে গুণ করতে হবে। তাহলে যেহেতু বড়, সংখ্যাটা বড়, তাহলে গুণ করতে হবে। তাহলে যেটা আছে সেটা লিখে ফেলি। তাহলে 22.4 ইন্টু হচ্ছে 5 সংখ্যাটা কি বড়? 5 সংখ্যাটা বড়, তাহলে গুণ করতে হবে। তাহলে এটা সমান সমান লিটার, তাই না? ওকে, এবার এটা যদি গুণ করো দেখবা 112 লিটার পাবা। 112 লিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে সূত্র না দিয়েও যদি করি আমরা হচ্ছে একই অ্যান্সারই কিন্তু পাবো। অ্যান্ড তুমি একটু এই নিজে করোটা, অ্যান্ড হচ্ছে তোমার এই সমস্যা 3 এই দুইটা একটু হোমওয়ার্ক করবা, এই দুইটা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ফেলো, অথবা তুমি কি করবা, বই থেকে বের করলেই হবে। এই যে এই দুইটা, ওকে, এই দুটো একটু হোমওয়ার্ক করবা। তাহলে এই দুটো তোমার জন্য HW, বুঝছো? আর হচ্ছে দেখতে পাবা কি না, আমি হচ্ছে এই যে দেখো, এই যে আমি হচ্ছে আজকে ব্লাড দিছি, অ্যান্ড হচ্ছে ব্লাড দেওয়ায় আজকে হচ্ছে শরীরটা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর একটু ক্লান্তি লাগতেছে। তো এই ক্লাসটা আপাতত মাথাটা ঝিমঝিম করতেছে, আপাতত এখানেই থাক। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দ্বিতীয় লেকচারে আমরা একদম এখান থেকে শুরু করবো, যেখান থেকে একদম বাদ গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা শুরু করে দেবো। তাহলে এখান থেকে আমরা একদম শুরু করবো। তাহলে আমরা যদি একটা লেকচার নিতে পারতাম, ধরো 3 ঘন্টার যদি একটা লেকচার নিতে পারতাম, এই অধ্যায়টা শেষ হয়ে যেত। আমরা নেক্সট ক্লাসে আই উইল বি বেস্ট ট্রাই ইন দ্য চ্যাপ্টার, ইন দ্য ক্লাস, আপকামিং ক্লাস। ঠিক আছে, তো ওই ক্লাসে আমরা হচ্ছে একদম বেস্ট ট্রাই করবো, আর একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দেওয়ার। ঠিক আছে, সো প্যারা নাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।